দর্শক, প্রতি শুক্রবার রাত 10টা মানেই খেলার আড্ডা। ফরচুন শু প্রেজেন্ট খেলার আড্ডায় সাথে আছি শেখ আশিক। আজকের আড্ডা স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি এবং জাতীয় দলের সেন্টার ব্যাক তপু বর্মন। প্রতিদিনকার আয়োজনে আমাদের রয়েছে ইউরো, কোপা আমেরিকা নিয়ে আজকের আয়োজন। যেহেতু বিশ্বকাপ টি-20 বিশ্বকাপ চলছে, টি-20 বিশ্বকাপের বাইরে শুক্রবারের আয়োজনে শুধুই কোপা আমেরিকা এবং ইউরো নিয়ে চলবে আলোচনা। আমার সঙ্গে আছেন জাহিদ হাসান এমিলি এবং তপু বর্মন। দুজনকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের খেলার আড্ডায়। ধন্যবাদ। প্রথমে এমিলি ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, এমিলি ভাই, ইউরো চলছিল, কোপা আমেরিকাও শুরু হয়ে গেছে এবং এই যে টুর্নামেন্টের মধ্যে আমাদের সবচেয়ে তুলনামূলক যে আলোচনা চলে এবং প্রত্যেকবার একটা আলোচনা চলে আসে, সেটা হচ্ছে ইউরোর চেয়ে কোপা আমেরিকা পিছিয়ে, ইউরোর দর্শক বেশি, এ ধরনের বিভিন্ন আলোচনা হয়। কোন টুর্নামেন্ট কম্পিটিটিভ বেশি, তার চেয়ে বেশি আলোচনা যেটা হয় কোনটার জনপ্রিয়তা আসলে বেশি। আপনার কাছে জানতে চাইবো এমিলি ভাই, কোনটার আসলে জনপ্রিয়তা সত্যিই বেশি? আমি বলবো দুইটারই জনপ্রিয়তা রয়েছে, কারণ কোপা আমেরিকা কিন্তু সব থেকে প্রাচীনতম টুর্নামেন্ট। আপনি জানেন ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু কোপা আমেরিকা শুরু হয়েছিল। অ্যাট দ্য সেম টাইম ইউরো তো আসলে আমার কাছে মনে হয় যে ইউরো থেকে কোয়ালিফাই করে মেইন রাউন্ডে খেলা ইজ ভেরি ডিফিকাল্ট। তো ইউরোর এক্সাইটমেন্টটাও অনেক বেশি। সো আমি আসলে এখানে এককভাবে আসলে কাউকে রাখবো না, কারণ দুইটা টুর্নামেন্টের ভ্যালু আমার কাছে মনে হয় যে খুবই সমান। কারণ আপনি যদি দেখেন দুইটা টুর্নামেন্ট শুরু হয়ে গেছে এবং গতকালকে আজকে সকালে কানাডা এবং আর্জেন্টিনা যে ম্যাচ খেলেছে, সেখানে যদি আপনি দর্শকদের উপস্থিতি দেখেন পুরো স্টেডিয়ামে, আমার কাছে মনে হয় যে মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম পুরোটাই কিন্তু জাম্প প্যাক ছিল। অ্যাট দ্য সেম টাইম ইউরো কিন্তু বেশ ভালোই হচ্ছে। তো দুইটা টুর্নামেন্টের ইম্প্যাক্ট আমার কাছে মনে হয় সমান। তারপর আমি যদি কিছুটা এগিয়ে রাখতে বলেন, আমি ইউরোকে এগিয়ে রাখবো, কারণ ইউরো হয় কি, ইউরোর আমি যেটা বললাম যে ইউরোর 45 বা 45 দেশ থেকে কোয়ালিফাই করে 24টা দেশে খেলা, এটা ইজ ভেরি ডিফিকাল্ট। তো এখানে যারা খেলছে সবাই কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে আনপ্রেডিক্টেবল হিসাবে খেলছে, মানে কে কাকে কোন দিন হারিয়ে দিচ্ছে, কে জিতবে, এটা কিন্তু এখন বলা মুশকিল। আর কোপা আমেরিকা যেটা হলো যে কোপা আমেরিকায় আপনি প্রেডিক্টেবল কিছু করা যায়, লাইক কয়েকটা দলের ভিতরেই কিন্তু আপনি দেখবেন চ্যাম্পিয়নশিপ ঘোরাফেরা করছে, লাইক ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, তারপর হলো চিলি। এর ভিতরে উরুগুয়ে এবং আর্জেন্টিনা কিন্তু সব থেকে বেশিবার আর কোপা আমেরিকা জিতেছে। তো আমার মনে হয় যে দুইটার ভ্যালু আমার কাছে অলমোস্ট সমানই মনে হয়। তপুদা, এমিলি ভাই বলছিলেন এবং আপনি এবং এমিলি ভাই দুজনে কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার এবং আজকে সকালেই কিন্তু কোপা শুরু হয়েছে আর্জেন্টিনার ম্যাচ দিয়ে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ম্যাচটাও জিতে নিয়েছে। তো আপনি যদি বলি, আপনার উন্মাদনা আসলে কোনটা নিয়ে বেশি, কোপা নাকি ইউরো? না দেখেন, সময়টা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ আমাদের সকাল 6টা বাজে আর কি আপনার কোপা আমেরিকা স্টার্ট হয়। তো এটা একটু ডিফিকাল্ট অ্যাজ এ আপনার ধরেন প্লেয়ার হিসাবে, কারণ আমাদের ঘুমটা অনেক ইম্পর্টেন্ট। আর ইউরো আপনি দেখা যায় যে আপনার 10টা থেকে আপনার স্টার্ট হয়, 8টা থেকে স্টার্ট হয়, 10টা 1টা। তো এই টাইমটা আমার কাছে মনে হয় একটু সহজ আমাদের জন্য। কিন্তু এমলি ভাই যেটা বললো যে আপনার দুইটা টুর্নামেন্টে অনেক আপনার এক্সাইটিং, কারণ দর্শক কিন্তু কোনো টুর্নামেন্টে কম না আপনার গ্যালারিতে। তো ডেফিনেটলি আপনার এই জায়গায় দেখেন আপনার ইউরোতে খেলে রোনালদো, কোপাতে খেলে আর্জেন্টিনা, কারণ আমরা যেটা জানি যে সারা বিশ্বেই এই দুইটা প্লেয়ারেরই অনেক ভক্ত। তো ডেফিনেটলি সবাই আপনার চেষ্টা করে যে দুইটা টুর্নামেন্টই দেখার জন্য। কথা বলছিলাম আসলে আপনাদের সঙ্গে কোপা এবং ইউরো নিয়ে। তো আমরা যদি একটু স্ট্যাট দেখি, স্ট্যাট হচ্ছে টুর্নামেন্টের স্ট্যাট, এবং যেহেতু 2024 সালে প্রায় একই টাইমে শুরু হয়েছে, তো আমরা একটা কার্ড দেখতে চাচ্ছিলাম, সেখানে ইউরো এবং কোপার একটা তুলনামূলক বিশ্লেষণ আছে, সেই বিশ্লেষণ কার্ডটি আসবে এবং সেখানে আসলে আমরা দেখতে চাই হচ্ছে দর্শক সারির। তো এটা হচ্ছে আসলে তো কম্পেয়ার করা যাবে না যে দর্শক আসলে কাদের আছে কাদের নাই, কিভাবে হচ্ছে, এটা তো আসলে আমরা বের করতে পারবো না। কিন্তু অর্থনৈতিক প্রাপ্তি বা হচ্ছে টিম বা হচ্ছে কম্পিটিশন, সেই কার্ডটা যদি আমরা একটু প্লে করি, সেখানে আমরা আসলে দেখার চেষ্টা করব যে আসলে গ্রাফিক্সের মাধ্যমে আমরা একটু তুলে ধরার চেষ্টা করব যে আসলে কোপা এবং ইউরোর কম্পারিজনে। তো কার্ডটি দিতে হয় সম্ভবত একটু দেরি হচ্ছে টেকনিক্যাল কারণে। না, আপনি যদি চলে এসেছে, আমরা একটু দেখি যে হচ্ছে দেখেন যে কোপা আমেরিকা এবং ইউরো 2024 টুর্নামেন্ট মুখোমুখি হচ্ছে। কোপা আমেরিকা খেলতেছে হচ্ছে 16টা দেশ, সেখানে ইউরোতে 24টা দেশ। আবার ইউরোপের হচ্ছে এখানে 24টা দেশের মধ্যে কিন্তু 24টা দলই কিন্তু ইউরোপের। তো এইখানে আবার হচ্ছে 10টি আছে কনমেবল, 6টা হচ্ছে কনকাকাফ থেকে আসছে। বাকি সব দিক থেকেই হচ্ছে এই জায়গাটা কি কোপা আমেরিকাকে একটু পিছিয়ে দেয় কি না, এমিলি ভাই কি বলেন? না, ইভেনচুয়ালি আপনি যদি দেখেন ইউরোর দলগুলির যদি মার্কেট ভ্যালুও দেখেন, সেগুলো কিন্তু কোপা আমেরিকা থেকে অনেক বেশি। আপনি যদি ইংল্যান্ডের আর তাদের দলটার মার্কেট ভ্যালু দেখেন, 1.5 বিলিয়ন পাউন্ড, মানে যেটা চিন্তাই করা যায় না। এরপরে আপনার ফ্রান্স রয়েছে, আপনার পর্তুগাল রয়েছে, তাদের মার্কেট ভ্যালু কিন্তু অনেক হাই।
সুতরাং ওই তুলনায় কিন্তু আপনি যদি কোপা আমেরিকার দলগুলো লাইক আর্জেন্টিনা, ব্রাজিল, তারা কিন্তু তাদের মার্কেট ভ্যালুও কিন্তু যদি দেখেন প্লেয়ার টু প্লেয়ার, সেখানে কিন্তু তারা পিছিয়ে রয়েছে। ডেফিনেটলি ইউরোপ যদি আপনি মানে টোটালি বিশ্লেষণ করেন, ওর সব দিক থেকে আমার মনে হয় কম্পিটিটিভনেসটা বেশি, বাট জনপ্রিয়তা যদি বলেন কোপা আমেরিকা কোনো দিক থেকে কম না, কারণ প্রাচীনতম টুর্নামেন্ট এবং এটার হাইপ কিন্তু অনেক বেশি। এবং স্পেশালি লাস্ট কিছু বছর যদি আপনি দেখেন আর্জেন্টিনা এত ভালো করছে, যার কারণে কিন্তু কোপা আমেরিকার হাইপটা অনেক বেড়ে যাচ্ছে। স্পেশালি 2021-এর কোপা আমেরিকাটা যদি দেখেন, যেটা আর্জেন্টিনা জিতলো, তারপর থেকে কিন্তু কোপা আমেরিকার ভ্যালুটা কিন্তু আপনি দেখবেন যে অনেক বেশি বেড়ে গিয়েছে। বাট আমি বলবো যে দুইটারই মর্যাদা আমার কাছে মনে হয় যে সমান সমান। তপুদা, আজকে আর্জেন্টিনার খেলা ছিল সকালে। লিওনেল মেসি কোপা আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলেছেন 35টা, এবং একই সঙ্গে লিওনেল মেসি সর্বোচ্চ অ্যাসিস্ট হয়েছে 18টা। এই যে মেসি যে একের পর এক রেকর্ড করে যাচ্ছে, আপনি নিজেও মেসির ফ্যান, যদিও রামোস আপনার আইডল, কিন্তু আপনি মেসির ফ্যান। এই যে মেসির এই বয়সে রেকর্ড করে যাচ্ছে এবং এখনো সমান তালে খেলে যাচ্ছে, আপনার কাছে কি মনে হচ্ছে যে মেসির এই ছুটে চলা মেসিকে 2026 বিশ্বকাপ খেলার দিকেও এগিয়ে নিয়ে যাচ্ছে কিনা? না, ডেফিনেটলি, অবশ্যই অ্যাজ এ ফ্যান হিসাবে অবশ্যই আমরা চাবো যে মেসি ওয়ার্ল্ড কাপ খেলুক, কারণ এই ধারাবাহিক পারফরমেন্স কিন্তু আপনার অনেক রেয়ার, কারণ আপনার ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে আপনার এরকম পারফরমেন্স করাটা অনেক ডিফিকাল্ট। কারণ আপনি দেখেন এখন আপনার যে পারফরমেন্সটা ও করতেছে আপনার ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ারের এগেনস্টে ইন্টারন্যাশনালি, আপনি যদি ক্লাব লেভেল বলেন, ও এই বছর আপনি ধরেন আপনার আমেরিকাতে গিয়েছে, এটা ডিফারেন্ট হিস্টোরি, কারণ সব প্লেয়ারের আপনার ধরেন একটা এনজয়মেন্টের ব্যাপার থাকে। তো কিন্তু মেসির যে পারফরমেন্স, ধারাবাহিক পারফরমেন্স, আপনি লাস্ট ম্যাচেও দেখেন, যদিও 2টা গোল যদি মিস না করতো, 2টা গোল ওর হতে পারতো এবং তার সাথে অ্যাসিস্ট করেছে, তো এটা কিন্তু আপনার আনবিলিভেবল। তো এই জিনিসগুলো আমরা যখনই আপনার মেসি খেলে আমরা এই জিনিসগুলো দেখতে পারি, অনেক এনজয় করতে পারি, কারণ এটা আপনার যখন মেসি থাকবে না বা মেসি রিটায়ারমেন্ট করবে, তখন কিন্তু আমরা তাকে আর দেখতে পারবো না মাঠে, তাকে অনেক মিস করবো। তো ডেফিনেটলি যতদিন মেসি আছে আমরা আরও বেশি এনজয় করতে পারবো। 26 খেলতে যাচ্ছেন মেসি, স্বপ্ন দেখেন? অবশ্যই, ডেফিনেটলি। আচ্ছা এমিলি ভাই, রিসেন্টলি জিনেদিন জিদান, কিলিয়ান এমবাপ্পে সহ বেশ কয়েকজন ফুটবলারই বলেছেন যে ইউরো জেতার চেয়ে ওয়ার্ল্ড কাপ জেতা সহজ। এটা কি আপনি সমর্থন দেন কিনা তাদের মতামতকে? না, এইটা আমিও একবার বলেছিলাম যে ইউরো জেতা সো টাফ, বাট এইটা এভাবে হয়তো কথার প্রেক্ষাপটে অনেক কথাই বলা যায়, বাট ওয়ার্ল্ড কাপের স্টেজ তো আসলে ডিফারেন্ট। এখানে আপনি চ্যাম্পিয়ন হবেন, সবাইকে হারিয়ে চ্যাম্পিয়ন, এবং সারা বিশ্বের সব দেশগুলি থেকে কিন্তু আপনার কোয়ালিফাই করে কিন্তু আপনাকে এখানে পার্টিসিপেট করতে হয়। 32টা দেশ খেলে নেক্সট ওয়ার্ল্ড কাপ যদিও 48টা খেলবে, তো সেখানে আসলে সেই দেশগুলির ভিতরে আপনি সবাইকে হারিয়ে চ্যাম্পিয়ন হবেন সেইটার, এবং তাহলে এই কথাটা বলতো না দ্য গ্রেটেস্ট শোস অন দ্য আর্থ, এটা তো পৃথিবীর এক নম্বর। আর আরেকটা বিষয় আপনার সঙ্গে অ্যাড করি এখানে, সেটা হচ্ছে গতবার যখন কোপা আমেরিকা শুরু হয়, আর্জেন্টিনা যখন চ্যাম্পিয়ন হয়, ওই কোপা আমেরিকার সময় কিন্তু আর্জেন্টিনা এবং ব্রাজিল দুইটা দলকে ফেভারিট ধরা হচ্ছিল। এইবার আর্জেন্টিনা এবং ব্রাজিলের জন্য উরুগুয়ে দলটা আপনার কাছে কতটা হুমকি স্বরূপ মনে হচ্ছে? উরুগুয়ে ইজ ভেরি ইমপ্রেসিভ টিম। এবার যদি আপনি দেখেন ওদের দলে বেশ কিছু নতুন প্লেয়ার আসছে যারা কিনা মার্সেলো বিয়েলসা কোচ হওয়ার পরে, এটা একদম, এবং ফিদে ভালভার্দে কিন্তু তাদের নতুন ক্যাপ্টেন হয়েছে, এবং ওর আন্ডারে আমার কাছে মনে হয় যে দলটা বেশ ইমপ্রুভ করেছে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই। ওদের কিছু সিনিয়র প্লেয়ার অবসরে চলে গেছে, বাট ওদের নতুন কিছু প্রমিজিং প্লেয়ার আছে, লাইক নুনেজ জোয়ানের মতো প্লেয়ার, যে কিনা লিভারপুলে খেলে এবং ইন্টারন্যাশনালি বেশ ভালো রেকর্ড রয়েছে তার। সো এইবারের উরুগুয়ে দলটা খুবই এক্সাইটিং দল, এবং আমার কাছে মনে হয় যদি তারা তাদের বেস্ট পারফরমেন্স করতে পারে, আমার কাছে মনে হয় যে উরুগুয়ের বেশ ভালো সুযোগ আছে। বিকজ আপনি জানেন যে আর্জেন্টিনা যেরকম ফর্মে আছে, ব্রাজিল কিন্তু ওই তুলনায় ওরকমের কিন্তু ভালো একটা ছন্দে নাই, যদিও তাদের কোচ আসার পরে তারা ভালো করেছে, বাট উরুগুয়ের বেশ ভালো সুযোগ রয়েছে। বাট যেটা হয় যে ইজ ডিপেন্ড অন আপনি ম্যাচ যখন শুরু করবেন তখন আপনি বুঝতে পারবেন যে কে কেমন করবে। অলরেডি কিন্তু আজকে আপনি যেটা বলেছেন তপুর কাছে, যে আর্জেন্টিনার স্টারটা কিন্তু ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। এবং আর্জেন্টিনা হচ্ছে স্কালোনির আন্ডারে প্রথম টুর্নামেন্ট যেখানে হচ্ছে প্রথম ম্যাচে কখনো জিততে পারে না, তো এটা একটা বড় পজিটিভ দিক। এট দ্য সেম টাইম তাদের মেইন দুজন স্ট্রাইকার গোল করেছে, এটা খুব পজিটিভ, স্পেশালি লাউতারো মার্টিনেজ ফর্মে থাকলে চ্যাম্পিয়ন হওয়াটা খুব ইজি। এই কারণে বললাম, কারণ সে ইন্টার মিলানকে যেভাবে চ্যাম্পিয়ন করেছে, ন্যাশনাল টিমে গিয়ে কিন্তু সে ওই জায়গাটা কিন্তু সে ওভাবে কোপ আপ করতে পারে না। তো আমি বলবো যে এই দুজন প্লেয়ারের গোল করাটা খুব দলের জন্য ইম্পর্টেন্ট ছিল। বাট যেটা হয়েছে, তপু বলেছে যে মেসি যদি একটা গোল হতো, আমার কাছে মনে হয় যে টিমের মোরালিক বুস্ট আপটা অনেক বেশি থাকতো, অনেক বেড়ে যেত। এবং ইভেন যেটা হয় যে আপনি দেখেন লাস্ট 3টা টুর্নামেন্ট, বড় মেজর টুর্নামেন্ট কিন্তু আর্জেন্টিনা জিতেছে, আপনি কোপা আমেরিকা, তারপরে ফাইনালিজিমা, পরে ওয়ার্ল্ড কাপ। সো
চতুর্থ নাম্বার ট্রফির জন্য তারা এগিয়ে যাচ্ছে, বা তাদের ভিতরে কিন্তু কোনো রিল্যাক্সেশন নেই, বা তাদের ভিতরে কিন্তু কোনো রকমের স্যাটিসফ্যাকশন নেই যে আমরা 3টা বড় টুর্নামেন্ট জিতে ফেলছি, এটা না জিতলেও কি। তারা কিন্তু এটা চ্যাম্পিয়নের জন্য আসছে, এবং লাস্ট ওয়ার্ল্ড কাপ স্কোয়াড থেকে কিন্তু 5জন তারা প্লেয়ারকে বাদ দিয়ে দিয়েছে, নতুন 5জন প্লেয়ারকে কিন্তু এই দল ইনক্লুশন করেছে। এটা কিন্তু বোঝা যায় যে তারা বড় একটা সিদ্ধান্ত এটা, কারণ আপনার ওয়ার্ল্ড কাপ স্কোয়াড থেকে দিবালা, অ্যাঞ্জেল কোরেরার মতো প্লেয়ার, ম্যাচুইনিং প্লেয়ারদেরকে কিন্তু স্কুলে নিয়ে রাখে নেই। তো এখান থেকে বোঝা যায় তারা আসলে এই টুর্নামেন্টটাতে কতটা সিরিয়াস। বাট যেটা হয়েছে যে অনেক দূরে, মাত্র খেলা শুরু হয়েছে, আগামীকালকে সকালে সেকেন্ড ম্যাচ পেরু এবং চিলি ম্যাচ আছে, এরপরে ব্রাজিল খেলবে। সবার দলের খেলা দেখে হয়তো আমরা বলতে পারবো যে আসলে এই টুর্নামেন্টটা কেমন ভাবে আগাচ্ছে। তবুদা আমরা তো কোপা নিয়ে আসলে অনেক কথাই বললাম, ইউরোর খেলাও দেখেছেন, স্পেন এবং জার্মানি কিন্তু ইতোমধ্যে পরের রাউন্ডে কোয়ালিফাই করে ফেলেছে। ইউরোতে আসলে আপনার চোখে এখন পর্যন্ত কারা কারা ফেভারিট এবং কারা সবচেয়ে এগিয়ে আছে? না দেখেন, প্রত্যেকটা খেলা দেখার চেষ্টা করেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে আপনার 3টা টিম আমরা যেটা সবসময় ফেভারিট ধরি, জার্মানি, স্পেন, ফ্রান্স। তো আমার কাছে আরেকটা জিনিস খুবই খারাপ লাগতেছে আপনার বেলজিয়ামকে নিয়ে। বেলজিয়াম টিমটা কিন্তু অনেক ভালো টিম, দেখেন অনেক ভালো টিম। তারা ফার্স্ট ম্যাচটা হেরে যায় 1-0 গোলে। তো এটা আমার কাছে মনে হয় ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট তাদের জন্য, কিন্তু আমার কাছে মনে হয় তারা আবার কামব্যাক করবে, তাদের খেলা আছে 2টা। তো ডেফিনেটলি দেখেন আপনার, আমি সবসময় আপনার প্রেডিক্ট আমি করছি যে আপনার এই বছর ইউরো 4টা টিমের আর কি সম্ভাবনা আছে চ্যাম্পিয়ন হওয়ার, ফ্রান্স, জার্মান, পর্তুগাল, স্পেন। এই 4টা টিমের থেকে একটা টিম আপনার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে। তো এমিলি ভাই মনে হয় কিছু বলতে চাচ্ছিলেন ইউরো নিয়ে? না, আমি তপুর সাথে একমত, বাট আমার একটা দলকে নিয়ে আসলে সবসময় খুব আমি মানে ইয়েতে থাকি, মানে কি বলে, মানে আমি খুব আশায় থাকি, বাট এন্ড অফ দ্য ডে আপনার সেই দলটা বেশি কিছু করতে পারে। আমি যেটা শুরুতেই বলছি যে তাদের মার্কেট ভ্যালু যদি দেখেন, তারা ওয়ার্ল্ডের 1 নাম্বার দল, ইংল্যান্ড দলকে দেখেন, এত সুন্দর স্কোয়াড, মানে এত মানে সুপারস্টার প্লেয়ার, জ্যাক গ্রিলিশকে বাদ দিতে হইছে, রাশফোর্ডকে বাদ দিতে হইছে, দেখেন কত উইনিং ম্যাচ উইনিং প্লেয়ার, বাট রিচ জেমসকে বাদ দিতে হইছে। আপনার তাদের 2টা ম্যাচ অলরেডি খেলে ফেলেছে, তারা 2টা ম্যাচের মানে একটাতে মানে জুডে বেলিংহ্যামের কোনো মতে গোল করে ম্যাচটা জিতছে, আর লাস্ট ম্যাচে তার ড্রই হলো ডেনমার্কের সাথে। তো ইংল্যান্ডের দলটাকে নিয়ে আসলে আমি সবসময় আসলে হতাশ হয়ে থাকি, কারণ এই দলটার এত ভালো প্লেয়ার, বাট তারা কিছু। বাট ইংল্যান্ডে আসলে আপনার কাছে কি মনে হয় সমস্যাটা আসলে কি? গ্যারেথ আমি আপনার সাথে একমত, গ্যারেথ সাউথগেট অনেক সময় পেয়েছে। এই এরকমের এক্সাইটিং দল নিয়ে যদি আপনি কিছু না করতে পারেন, সাউথগেট 6-7 বছর ধরে কিন্তু ইংল্যান্ড দলটাকে সে প্রপার হ্যান্ডেল করছে। আপনি যদি একটু আপনার সাথে অ্যাড করি, সেটা হচ্ছে কোল পালমার, ইউরোপের টপ 5 লিগের মধ্যে সম্ভবত মিডফিল্ডারদের মধ্যে সবচেয়ে বেশি গোল তার, তাকে এখনো কোনো 1 মিনিটও দেয়া হয়নি। চেলসিতে দুর্দান্ত পুরো চেঞ্জ করে দিয়েছে, মানে ভেরি কুল অ্যান্ড কাম। একটা ম্যাচও তাকে নামাইলো না, এবং লাস্ট ম্যাচটা যদি দেখেন, সে আপনার যখন তার গোল দরকার, সে কি করলো, সাকা, কেইন এবং ফোডেনকে উঠিয়ে নিল, হ্যাঁ, উঠিয়ে নিয়ে ওয়াটকিন্স, তারপর এদেরকে নামালো, যারা দে আর গুড প্লেয়ার, বাট ওই মোমেন্টামে কিন্তু এই প্লেয়ারগুলি চেঞ্জ হয় না। সো সাউথগেটকে অবশ্যই এইখানে একটা দায় নিতে হবেই ডেফিনেটলি, কারণ এরকম এক্সাইটিং দল যদি আপনি রেজাল্ট না দিতে পারেন, এবং সেটা তো অবশ্যই তার সেই ব্যর্থতাটা তাকে নিতে হবে। এবং তাদের খেলায় কিন্তু ওরকমের কোনো সিচুয়েশনটাও দেখছি না যে তারা চ্যাম্পিয়ন। আপনি স্পেন দলটাকে দেখেন, ভেরি ইয়ং ট্যালেন্ট, যারা কিনা পুরো মাঠে তাদের পুরো বেস্টটা দিবেন। লামিয়ান ইয়ামাল, আপনার নিকো উইলিয়ামস, সুপার উইংয়ে তারা যে এফোর্টটা দিচ্ছে, আপনি ইতালি তো আসলে কম্পেয়ার করা, আপনি ইতালির মতো দলকে তারা কিভাবে মিডফিল্ডে আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স, আউটস্ট্যান্ডিং। আমি বলবো যে দেখেন তাদের দল, মানে দল হিসেবে খেলছে, দল হিসেবে মোরাতা মানে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে, দুর্দান্ত খেলছে। আমি বলবো যে দল হিসেবে খেলে মানে যেটা হয় যে আপনার ফিলিংস থাকতে হবে আপনি জাতীয় দলের হয়ে কিভাবে খেলবে। জার্মানিরা যখন জাতীয় দলে খেলে, তারা তাদের পুরোটা দিয়ে দেয়। ফ্রান্সকে দেখেন, জাতীয় দলে খেলা আসলে তারা তাদের আসল চেহারাটা বেরিয়ে আসে, যে তারা আসলে দেশের জন্য কতটা ফোকাস থাকে। পর্তুগালকে দেখেন, এমনি ভাই কান্তের কোনো ফেসই ছিল না, আপনি দেখেন ম্যান অফ দ্য ম্যাচ। এবং অসাধারণ যে কান্তেকে নিয়ে একটা কথা প্রচলন ছিল যে পৃথিবীর 70% জল আর 30% এনগুলো কান্তে দখল করে রাখছে। সেটা কিন্তু সেই সৌদি লীগ থেকে ব্যাক করে আবারও যে সে নিজের পুরো ফর্ম দেখাতে পারবে, এটা কিন্তু আসলে ওনার কোচ বলছে যে হি ইজ নট এ প্লেয়ার, হি ইজ ট্রেন, মানে ট্রেনের মতো সারাক্ষণ দৌড়াতেই থাকে। আচ্ছা ভাই, আরেকটা কথা তপু ভাইয়ের কাছে আসি, সেটা হচ্ছে জার্মান টিম কিন্তু অনেক ভাঙা গড়ার মধ্য দিয়ে গেছে, এবং পরবর্তীতে নাগলসমান কোচ হওয়ার পরে এবং ইলকাই গুন্দোয়ানকে ক্যাপ্টেন্সি দেওয়ার পরে মোটামুটি জার্মানির যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা আসলে কতটা অবাক করেছে আপনি? স্পেশালি ওদের যদি র্যাঙ্কিং দেখেন, ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ তারা 15-14 পজিশনে আছে। এটা কিন্তু জার্মানির জন্য খুবই রিয়েল না। ওরা অলওয়েজ দেখা যায় যে আপনার টপ 4 এর মধ্যে থাকে। তো এই সিচুয়েশনে আপনার জার্মানির অবস্থা খুবই খারাপ ছিল। আমরা ওয়ার্ল্ড কাপে দেখেছি কোরিয়ার সাথে হেরেছে, তারপর ফ্রেন্ডলি ম্যাচেও কোরিয়ার সাথে হেরেছে। তো এই জিনিসগুলো আপনার আমার কাছে মনে হয়েছে যে
মানে আপনি যখন হারবেন তখন কিন্তু আপনি শিখবেন। আর ওদের সবচেয়ে প্লাস পয়েন্ট হয়েছে ওদের কোচটা জার্মানি, তো ও আসলে আপনার প্র্যাকটিক্যালি সব কিছু দেখতে পারছে, ঠিক আছে, একদম সামনে থেকে। আপনি দেখেন টনি ক্রুসে সে নিয়ে আসছে, এটা কিন্তু আপনার টনি ক্রুসের পারফরমেন্স যদি আপনি দেখেন এই বছরের, মানে আপনি টপ 5-এর মধ্যে ওরা রাখতেই হবে। এবং সে কিন্তু ন্যাশনাল টিমে রিটায়ারমেন্টে গেছিল, হ্যাঁ, সেই রিটায়ারমেন্ট থেকে ব্যাক করে আবার এই পারফরমেন্স দেওয়াটা, তো এটা আমার কাছে মনে হয় আপনার টিম ওয়ার্ক, যেটা এমিলি ভাই বললো, আপনি যদি টিম ওয়ার্কের ব্যাপারে যদি আসেন, আর্জেন্টিনাকে আমার কাছে মনে হয় নাম্বার 1 ধরতে হবে এখন ওয়ার্ল্ডে, কারণ ওদের যে টিম ওয়ার্ক, কালকে আপনার গোলকিপার থেকে 9 টাচে গোল হয়েছে, এটা মানে আনবিলিভেবল, মানে একটা কম্বিনেশন এইটা থেকে বোঝা যায়। তো এই জার্মান টিমটা আপনার লাস্ট 2টা ম্যাচ খুবই ভালো খেলেছে, আমার চোখে খুবই ভালো লেগেছে। আমার কাছে মনে হয় জার্মান টিমের যে স্ট্রাকচার এখন দেখতেছি এটা অনেক কন্টিনিউ করলে তারা চ্যাম্পিয়ন হতেও পারে। অবশ্যই। দর্শক, ফরচুন শু খেলার আড্ডায় নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরো একবার ফরচুন শু নিবেদিত খেলার আড্ডায়। আজকের আড্ডায় স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি এবং দলের সেন্টার ব্যাক তপু বর্মন। তাদের কাছে কথা হচ্ছিল ইউরো এবং কোপা আমেরিকা নিয়ে। তো ইউরো কোপা আসলে জমে উঠেছে, আমরা বিভিন্ন বিষয়ে কথা বললাম, জার্মান টিম, ইংল্যান্ড টিম, অনেক টিম নিয়ে কথা হয়েছে। তো আসলে এখন পর্যন্ত ইউরোতে যারা খেলেছে, যে স্কোরার বা হচ্ছে যারা সবচেয়ে বেশি যাদের উপর ফোকাস রাখা হচ্ছে বা যাদেরকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে, যেমন ধরেন ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু টপ পারফর্মার না হয়ে আলোচনায় আছেন। এবং একই সঙ্গে হচ্ছে যদি আবার পারফর্মারদের মধ্যে যদি বলি, জামাল মুসিয়ালা আছেন, ইলকাই গুন্দোয়ান আছেন। তো আপনার কাছে কি মনে হচ্ছে এমিলি ভাই, 8 ইউরোর বেস্ট প্লেয়ার কে হতে পারে? না, এটা তো এখন বলা মুশকিল, যেহেতু 2 রাউন্ড করে খেলা হয়ে গেছে। বাট যদি অন ফোকাস প্লেয়ারের কথা বলেন, আমি আপনি যেহেতু রোনালদোর কথা বলছেন, রোনালদোকে নিয়ে আলোচনা হবেই, কারণ ইউরোর সে হায়েস্ট গোল স্কোরার। হ্যাঁ, তারপরে সে এখনও আপনি দেখেন গোল করার জন্য তার যে এগ্রেসিভনেস, হ্যাঁ, গোল করতে পারেনি ফার্স্ট ম্যাচ, বাট সে কিন্তু চেষ্টার কিন্তু তার কোনোভাবেই কমতি ছিল না। সে কিন্তু এখনও কিন্তু পর্তুগালকে নিয়ে কিন্তু তার এই ইউরোটা চ্যাম্পিয়ন হওয়ার জন্য কিন্তু সে ওইভাবে লড়ে যাচ্ছে এই বয়সে এসেও। এবং আমার কাছে মনে হয় যে অন দ্য ফিল্ড রোনালদো যেভাবে সিরিয়াসনেস দেখাচ্ছে, একটা ম্যাচ হতেই পারে, বা দেখবেন নেক্সট ম্যাচে রোনালদো খুব স্ট্রংলি কামব্যাক করছে, গোল করছে, টিমকে জেতাচ্ছে। মানে গোল অ্যাসিস্ট না থাকলেও পারফরম্যান্স একেবারে খারাপ ছিল না। হোল টুর্নামেন্টে আপনি জামাল মুসিয়ালার কথা বলছেন, দুর্দান্ত খেলছে, আমি বলবো দুর্দান্ত। জার্মান টিমটা চেঞ্জের পিছনে কিন্তু জামাল মুসিয়ালার কন্ট্রিবিউশন আমার কাছে মানে সবথেকে বেশি। এবং নাগেলসম্যান তাকে এত সুন্দরভাবে একটা ফ্রি রোলে খেলাচ্ছে, যার কারণে কিন্তু তার প্রপার পারফরমেন্সটা কিন্তু সে বের করে নিয়ে আসছে। এবং এট দ্য সেম টাইম গুন্ডোগানের মতো মিডফিল্ডার যখন আপনার দলে থাকবে, হ্যাঁ, তখন কিন্তু টিমের পারফরমেন্স অটোমেটিক চলে আসে। সো এর বাইরে যদি আমি বলি, স্পেনিশ কিছু প্লেয়ার আছে যারা আমার কাছে মানে ইন্ডিভিজুয়ালি দুর্দান্ত করছে, যার কারণেই কিন্তু স্পেনকে নিয়ে কিন্তু সবাই অন্যভাবে চিন্তা করছে। লামিয়ান ইয়ামেলের কথা বলতে হয়, মানে 17 বছরও হয় নাই এখনো, মানে আনবিলিভেবল ম্যাচ খেলছে। অ্যাট দ্য সেম টাইম নিকো উইলিয়ামস লাস্ট ম্যাচ ইতালির সাথে এত সুপার ফুটবল খেলছে, স্পেশালি ফ্লাঙ্ক এরিয়া দিয়ে। মানে ইতালি, আমার কাছে মনে হয়েছে যে ইতালি লাস্ট কতটা সময় এত বিজি ছিল অপোনেন্টকে নিয়ে, আমি আসলে জানি না, কারণ ইতালির ডিফেন্স সবসময় সারা পৃথিবীতেই কিন্তু আমরা সবসময় একটা প্রাউড ফিল করে। হ্যাঁ, বাস্তোনি ইন্টার মিলানকে চ্যাম্পিয়ন করিয়েছে, তো তারা কিন্তু মানে এত বিজি ছিল এই দুজন প্লেয়ারকে নিয়ে, এবং রড্রি ছিল পিছনে। সো কিছু ট্যালেন্ট প্লেয়ার যারা আমার কাছে মনে হয় যে দুর্দান্ত করছে। এখন এটা ডিপেন্ড করে আসলে ফাইনালে কারা খেলবে, তখন হয়তো বেস্ট প্লেয়ার কি হবে। বাট অলরেডি যাদের নাম বলছি তারা কিন্তু তাদের বেস্ট পারফর্ম করে যাচ্ছে। আচ্ছা, আমরা ইয়াংদের নিয়ে কথা বলছিলাম, বয়স্কদের নিয়ে কথা বলছিলাম। এদিকে কোপা আমেরিকায় সবচেয়ে সিনিয়র যাদের মধ্যে আলোচনা হচ্ছে লিওনেল মেসির আমরা একটু পারফরমেন্স স্টারটা দেখব। এবং হোল ক্যারিয়ারে মেসি সম্ভবত 7 নম্বর কোপা আমেরিকা খেললো, এবং মেসির একটা পরিসংখ্যান আমরা দেখব। 7টা কোপা আমেরিকা খেলে মেসি 35টা ম্যাচ সর্বোচ্চ হয়েছে, এবং সর্বোচ্চ অ্যাসিস্ট মেকারও মেসি হয়েছেন। তো মেসির আসলে এই যে এসেও সেই গোল করা এবং গোল করানোর অ্যাবিলিটিটা, এবং একই সঙ্গে গোল করার ক্ষুধা, যদিও গোল পাননি, যে গোল করার ক্ষুধা এবং গোল করানোর অ্যাবিলিটিটা, এইটা আসলে জুনিয়র যারা ফুটবলার আছেন কিংবা আপকামিং যারা স্টার আছে তাদেরকে কতটা অনুপ্রাণিত করে বলে আপনার কাছে মনে হয়? না, মেসিকে নিয়ে তো আসলে আলাদা করে কিছু বলার নেই। মেসির কিন্তু সবসময় ইন্টারভিউতে একটা কথা বলে, সে যতদিন তার মানে ফিজিক্যালি সে যতদিন ভালো ফিল করবে ততদিন সে খেলবে। দেখেন ইন্টার মিয়ামিতে সে যখন ভালো ফিল করে না, সে কিন্তু ম্যাচ খেলে না, বসে থাকে। এবং যখন সে খেলে তখন কিন্তু দলের সব থেকে বেশি কন্ট্রিবিউশন তার থাকে। অ্যাট দ্য সেম টাইম কোপা আমেরিকার যদি আপনার লাস্ট যে কোপা আমেরিকা, সেখানে কিছু বেস্ট প্লেয়ার হয়েছে, হায়েস্ট গোল স্কোরার হয়েছে, এবং প্রত্যেকটা ম্যাচে কিন্তু যখনই সে খেলে সে কিন্তু তার বেস্ট ফুটবলটা খেলার চেষ্টা করে। এবং মেসি একমাত্র ফুটবলার যে কোপা আমেরিকায় 2 বার বেস্ট প্লেয়ার হয়েছে। তো মেসির রেকর্ড তো আসলে আপনার আমি হিসাব করে শেষ করতে পারবো না। এবং মেসি
আমার সাথে হয়তো অনেকে ডিফেক্ট করবে বাট জানি না, বাট আমার কাছে মনে হয় যে মেসি সর্বকালের সেরা ফুটবলার, এটা বলতে এখন আর কারো কাছে কোনো দ্বিধা নেই। কারণ সে বিশ্ব ফুটবলটাকে এমন একটা উচ্চতায় নিয়ে গিয়েছে, যে উচ্চতায় নিয়ে গেছে সেটা তপু যে কিছুক্ষণ আগে কথা বলছি, মেসি যখন ফুটবল থেকে রিটায়ারমেন্টে যাবে তখন আমরা যারা মেসি ফ্যান আছি আমরা কিন্তু মানে এক প্রকার আমাদের কাঁদতে হবে, মানে মেসির মতো ফুটবলার। এটা আপনি যে রাতগুলো মেসি উপহার দিয়েছে, অনেস্টলি আশিক উই আর সো মাচ লাকি যে মেসির মতো ফুটবলারের সময় আমাদের জন্ম হয়েছে, আমরা মেসির মতো ফুটবলারের খেলা দেখতে পেরেছি অ্যাজ এ প্রফেশনাল ফুটবলার হিসেবে বা সাপোর্টার হিসেবে। সুতরাং মেসি যখন রিটায়ারমেন্টে যাবে তখন আমরা ফিল করবো যে মেসি আসলে বিশ্ব ফুটবলটাকে কোথায় রেখে গিয়েছে। তপুদা, মেসিকে নিয়ে কথা হচ্ছিল, তো রোনালদো নিয়ে আমরা একটু আগে কথা বলছিলাম, তারপরেও দেখেন যে রোনালদোর যে এইজ, এখন অনেকে এই এজের অনেক আগেই অবসরে চলে যায়, এবং সেই এজে রোনালদো যেভাবে কন্ট্রিবিউশনটা করতে চায় সেটা আসলে ফুটবলটাকে কতটা রঙিন করে। দেখেন, আমার কাছে মনে হয় যে মেন্টাল ব্যাপারটা অনেক আপনাকে আগায় নিয়ে যায়, যেটা রোনালদোর আছে। রোনালদো কখনোই মনে করে না যে এজ ম্যাটার। আপনি এখন আমার কাছে মনে হয় পর্তুগাল টিমে সবচেয়ে বয়স্ক প্লেয়ার পেপে 41, সে কিন্তু কন্টিনিউ ম্যাচ খেলতেছে, ঠিক আছে, লাস্ট ম্যাচ পুরোটাই খেলেছে পেপে। রোনালদো 39 হিসেবে খেলেছে, এই যে কিন্তু সোটা মানে ইউরোপে আপনার প্রেডিক্ট করতে পারবেন না আপনার সামনে দিয়ে কে যাচ্ছে, আপনার পিছন দিয়ে কে যাচ্ছে, মানে এত ফাস্ট ফুটবল খেলে তারা। তো ডেফিনেটলি রোনালদো আমার কাছে মনে হয়, আপনি মেসিকে আমরা যত উপরে রাখতেছি, রোনালদো কিন্তু তার চেয়ে কম না। রোনালদো কিন্তু একদম সেম লেভেলের প্লেয়ার। কিন্তু এমলি ভাই যেটা বললো, মেসি আমার কাছে মনে হয় যে অনেকটা গড গিফটেড। রোনালদো এলো আপনার হার্ড ওয়ার্কার, ট্রেনিং করে ওর নিজেকে সেই জায়গায় আনছে। আপনি যখন লা লিগা ওরা দুজন খেলেছে, আমরা মানে চোখ ফিরাইতে পারি নাই যখন ওরা মাঠে নামতো। তো রোনালদো আপনার মানে ও যতই এজ হোক, এটা ও মাঠে বোঝা যায় না। ও 90 মিনিট লাস্ট ম্যাচ খেলেছে, দেখেন কত সুন্দর খেলেছে, একদম টিমটাকে লিড দিয়েছেন। ইয়াং প্লেয়ার লাস্ট আপনার উইনিং গোল করলো, যখন গোল করে ও আসছে দেখেন ওরে জড়ায় ধরছে, মানে একটা বিশাল ব্যাপার। যখন এমলি ভাইরা আমাদের সিনিয়র ছিল, আমরা তো একদম ইয়াং অবস্থায় এমলি ভাইদের পেয়েছি, যখন আমরা ম্যাচ একটু ভালো খেলতাম এমলি ভাইরা বলতো ইউ প্লে গুড, তখন কিন্তু আমাদের ব্যাপার ছিল অন্যরকম একটা কাজ হচ্ছে, মানে এমলি ভাইয়ের মতো একজন স্টার প্লেয়ার। হ্যাঁ ডেফিনেটলি, এমলি ভাই, মামুনুল ভাই, হ্যাঁ ডেফিনেটলি। তো এই ব্যাপার রোনালদো মাঠে থাকা মানে একটা এনকারেজিং, মানে আপনার ওর সাথে খেলতেছেন, ওর এগেনস্টে খেলতেছেন, এটা কিন্তু বিশাল ব্যাপার। মানে ওরে তাকে দেখতেছে অপোনেন্ট প্লেয়ার এবং ওর নিজের সতীর্থরা, তো এটা মানে আউটস্ট্যান্ডিং ব্যাপার, এটা একদম শিক্ষণীয় ব্যাপার। তো আমরা আসলে ভাই যেখানে আলোচনা শুরুতে ছিলাম, দর্শক প্রিয়তায় কোপা এবং ইউরোর আলোচনা হচ্ছিল, তো এখানে আসলে টাইমিংয়ে একটা সমস্যা হয়ে যাচ্ছে, যে যেহেতু ভোরবেলা খেলা হচ্ছে, কোপা আমেরিকা আর ইউরো হচ্ছে রাতে, একদম মানে আমরা সাধারণত খেলা যারা ফলোয়ার, যারা ফুটবল পছন্দ করে, তারা কিন্তু সবাই রাত জাগে অভ্যস্ত, সেখানে ভোরবেলায় একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তাছাড়া কি এমনি দর্শককে কি ব্যালেন্স বা ইমব্যালেন্স বলা যায় কোপা ইউরোতে? না, বেসিক্যালি যারা ফুটবল রিয়েল লাভার, যারা 12 মাস ফুটবল ফলো করে, এই দুইটা টুর্নামেন্ট তো আসলে অনেক বছর পর হয়তো, বাট 4 বছর দেখবে, হ্যাঁ 4 বছর পর হয়তো, বাট যারা ক্লাব ফুটবল রেগুলার আমরা ফলো করি, তারা কিন্তু এই টুর্নামেন্টগুলি মিস করি না, কারণ আমাদের একটা হেবিট হয়ে গিয়েছে এই খেলাগুলি দেখার জন্য। ইটস নট অনলি আমরা দেখি, ওরা কিন্তু অনেক কিছু শিখে, আমরা কিন্তু অনেকখান থেকে অনেক জিনিস শেখার আছে। হ্যাঁ, একটু আগে রোনালদোর কথা বলছে, আমাদের জেনারেশন বা আগের জেনারেশন, রোনালদো কিন্তু ইজ বিগ এক্সাম্পল ফর আওয়ার জেনারেশন বা নেক্সট যারা জেনারেশন। কারণ লাস্ট 25 ইয়ার্স সে যেভাবে হার্ডওয়ার্ক করেছে তার ফুটবল ক্যারিয়ারে, তার অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড যেভাবে মেনটেন করেছে, দেখেন এখনও কিন্তু সে আপনার সাউদি লিগের হাইয়েস্ট টপ স্কোরার, মানে এটা চিন্তা করা যায় না। 30+ গোল রয়েছে তার নামের পিছনে, ইটস আনবিলিভেবল। বাট আপনি যদি বলেন, আমি বলবো যে মানুষ কিন্তু আজকে যদি আপনি দেখেন সকালে কানাডা এবং আর্জেন্টিনার যে ম্যাচটা হয়েছে, আমার কাছে মনে হয় যে সবাই দেখেছে। কারণ আপনি এখন সোশ্যাল মিডিয়াতে ঢুকলে বুঝতে পারবেন যে মানুষ আসলে খেলা দেখে কি দেখে না। তো নিউজ ফিডে ঘুরলেই কিন্তু বোঝা যায় যে মানুষ কত সবাই করছে। আমার মনে হয় কোপা আমেরিকাটা পুরো মাসই দেখবেন, সবাই দেখবে। সকালে চিলি পেরু খেলা আছে, এক্সাইটিং আছে, আর যেহেতু এখানে দুইটা টিম ব্রাজিল এবং আর্জেন্টিনা আছে, আমার কাছে মনে হয় না কেউ মিস করছে এত সিনটা। বাট যেটা হয় যে ইউরোটা আমাদের জন্য একটু সুইটেবল, কারণ 7টা থেকে শুরু হয়, রাতে 1টা এবার লাস্ট ম্যাচ শুরু হয়। যেমন আজকে রাতে ভেরি এক্সাইটিং গেম আছে আপনার নেদারল্যান্ডস এবং ফ্রান্স, ভেরি হাই ইন্টেন্সিটি গেম। হ্যাঁ, এবং যেটা হয় যে ইউরোতে আসলে আপনার প্রেডিক্ট করা খুব মুশকিল। কিছুক্ষণ আগে ইউক্রেন গোল রিসিভ করে কিন্তু আপনার 2-1 ম্যাচ জিতে নিয়েছে। সুতরাং আমি বলবো যে যারা রিয়েল ফুটবল লাভার, তারা কিন্তু কেউ কোনোটাই মিস করে না, সবগুলিই দেখে। আচ্ছা তপু ভাই, একটা কথা কেউ বলে থাকেন যে
ইউরো বা ইউরোপের ফুটবল কিছুটা ওভাররেটেড, যেখানে লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়ার মতো কিছু দেশের বিপক্ষে বা এই ধরনের আরো অনেক বেশি দেশ থাকে যেখানে হচ্ছে কিছুটা ওভাররেটেড আসলে। এবং লাতিনের কথা বলা হয় যে লাতিনে ফুটবল খেলাটা কঠিন বেশি, সেখানে উচ্চতা আছে, লাতিনের মানে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে লাতিনে খেলাটা বা একজন খেলোয়াড় গড়ে ওঠা আরো বেশি কঠিন। আপনি এটা কতটুকু আপনারা না, দুইটা ডিফারেন্ট কাইন্ড অফ ওয়েদার। আপনি ইউরোপে ম্যাক্সিমাম সময় দেখা যায় আপনার স্নোয়িং হয়, অনেক কোল ওয়েদার থাকে। আপনার আমেরিকাতে আপনি যেটা বললেন যে একটু হিউমিডিটির আপনার প্রবলেম হয়, অনেক উচ্চতা থাকে ডেফিনেটলি, কিন্তু লাপাজে গিয়ে খেলতে হয়। হ্যাঁ, তো এটা কিন্তু আমরা দেখেছি যখন বলিভিয়ার সাথে আর্জেন্টিনা খেলতে যায় তখন আপনার দেখা যায় হাফ টাইমের পরে অক্সিজেন নিতে হচ্ছে। তো এটা কিন্তু আপনার অনেক ডিফিকাল্ট অ্যাজ এ প্লেয়ার হিসেবে। আমাদের একটা এক্সপিরিয়েন্স আছে, আমরা যখন ভুটান খেলতে গেছি হাফ টাইমের পরে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, কারণ আমরা 2 নাকি 2,500 ফিট উপরে খেলছি আমরা। তো এটা কিন্তু ওইখানে যারা থাকে ওদের জন্য স্বাভাবিক, ইজি কিন্তু নরমাল। তো স্বাভাবিক। হ্যাঁ, তো এটা কিন্তু মানে আপনার যখন নতুন পরিবেশ আপনি যাবেন এটা কিন্তু আপনার ম্যাচ করতে একটু ডিফিকাল্ট হবেই। আর ইউরোপে তো আপনার ধরেন 6 মান্থ 7 মান্থ 8 মান্থ আপনার কুল ওয়েদার থাকে, ওদের তো এই জায়গায় খেলে অনেক আপনার স্বাচ্ছন্দ্যবোধ ফিল করে, ওদের স্ট্রাকচার অন্যরকম, ওদের পরিবেশ অন্যরকম, মানে দুইটা ডিফারেন্ট কাইন্ড অফ এরিয়া জোন। আপনার কোনোটাই আপনার এক্সাইটিং কম না, কিন্তু আমার কাছে মনে হয় যে আপনার ল্যাটিন একটা সময় ল্যাটিন কিন্তু ফুটবলের শাসন করত। আপনার স্কিল বলেন, ফুটবল মেধা বলেন, মানে জাদুঘর, আপনি প্লে ম্যারাডোনা, রোনালদো, কাকা, মেসি, মানে আপনি ওয়ার্ল্ড ফুটবলে যদি আপনি এখনো করেন র্যাঙ্ক করেন, দেখেন আপনার কোন টিমটা আগায় আছে, কোন টিমটা 1 নাম্বার আছে, দর্শক সমর্থন। হ্যাঁ, তো এটা ডেফিনেটলি আপনার দুইটাই অনেক এক্সাইটিং, অনেক সাপোর্টিং, অনেক আপনার এক্সাইটিং ব্যাপার আর কি। এমিলি ভাই, আমরা শোর প্রায় শেষের দিকে চলে এসেছি। তো ইউরো নাকি কোপা সেরার জন্য লাস্টে একটা খেলা তো হয়ে থাকে, যদিও সবসময় হয় না, ফিনালিসিমা। তো ফিনালিসিমাটা যদি কন্টিনিউ থাকে, এইটা দিয়ে কি আসলে যাচাই করা সম্ভব যে ইউরো নাকি কোপা কোনটা এগিয়ে? না, ওইটা দিয়ে যদি করেন তাহলে তো কোপা আমেরিকার দলটাকেই এগিয়ে রাখতে পারেন, তারা লাস্ট ইতালিকে 3-0 গোলে হারিয়ে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল ফিনালিজমের কথা যদি বলেন। বাট আমি ওইভাবে আসলে কম্পেয়ার করবো না। যেটা ট্রু, যে তপু যেটা বলেছে যে দুইটা মহাদেশের কিন্তু আপনার আমার কাছে মনে হয় যে মানে টিমগুলির এক্সাইটমেন্ট অনেক বেশি সাধারণ মানুষের কাছে। ইউরোপের দলগুলি যেমন সমর্থন রয়েছে, অ্যাট দ্য সেম টাইম ব্রাজিল আর্জেন্টিনার কিন্তু সমর্থন নেই। হয়তো আমাদের দেশে ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টার বেশি, আবার আপনি ইউরোপে যান, ইউরোপে দেখবেন ইউরোপের দেশের বাইরে কিন্তু তারা অন্য দেশগুলি তেমন সাপোর্ট করেন। এবং আপনি যেটা বলেছেন যে ইউরোর কিছু দেশগুলি আসলে ওভাররেটেড কিনা, না, এটা আসলে এভাবে দেখা যায় না। অপোনেন্ট আপনার যেই হোক না কেন, তাকে আপনাকে সেটা যদি ইউরোপের তো কোনো কথাই নেই। ইউরোপে দেখেন নরওয়ের মতো দল আপনার কোয়ালিফাই করতে পারে না। আপনার লাস্ট ওয়ার্ল্ড কাপ ইতালিকে মেসি জুনিয়র্স হারাই দিল, ইতালি ইউরো চ্যাম্পিয়ন টিম ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে না। মানে এটা ব্যাক টু ব্যাক দুইবার ইতালি কোয়ালিফাই করতে পারেনি ওয়ার্ল্ড কাপে। তো এটা আসলে আমি ওইভাবে দেখি না। আমি দেখি যে আসলে দুইটা দল, মানে দুইটা টুর্নামেন্ট যেহেতু এবার একই সাথে হচ্ছে, এই জন্য হয়তো আমরা কম্পেয়ারটা আনছি। বাট আমার কাছে মনে হয় যে দুইটা টুর্নামেন্টে আমার কাছে মনে হয় খুবই হাই ভোল্টেজ টুর্নামেন্ট এবং সবার এক্সাইটমেন্ট দুইটা টুর্নামেন্টকে নিয়ে আছে। আমরা এই পার্টে আরো একটা বিরতি নিব। দর্শক, ফরচুন শু খেলার আড্ডা নিচ্ছি আরো একটি বিরতির সঙ্গেই থাকুন। স্বাগত আরো একবার ফরচুন শু নিবেদিত খেলার আড্ডায়। আজকের আয়োজনে স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি এবং জাতীয় দলের বর্তমান সেন্টার ব্যাক তপু বর্মন। আমরা কোপা ইউরো নিয়ে কথা বলছি, অনেক আলোচনা হয়েছে, কিন্তু একটা দল নিয়ে এখন পর্যন্ত আলোচনা হয়নি, সেটা হচ্ছে ব্রাজিল। এই আলোচনা বন্ধ রাখা যায় না। ব্রাজিলের টিম নিয়ে কি বলবেন ভাই? না, ব্রাজিল ম্যাচ খেলেনি এখন পর্যন্ত। না, একটা স্ট্রাগলিং টাইম তারা পার করে আসছে, সত্যি কথা। কারণ তাদের মেইন যে প্লেয়ার নেইমার কিন্তু অ্যাবসেন্স। তো যেটা হয় যে ব্রাজিল আর্জেন্টিনায় দেখবেন যে সবসময়ের জন্য কিন্তু ইন্ডিভিজুয়াল 2-1 প্লেয়ার থাকে যারা দলটাকে টানে। আর্জেন্টিনা যেমন মেসি কেন, হ্যাঁ, দলটাকে টানতে থাকে। এটা কিন্তু হিস্ট্রি থেকে যদি দেখেন, কেউ না কেউ টেনে 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 ওয়ার্ল্ড কাপ জিতেছে, কোপা আমেরিকা জিতেছে। কখনো রোনালদিনো, কখনো রোনালদো, কখনো রোমারিও, পেলে আগের ইয়াতে ছিল। তো নেইমারের অ্যাবসেন্সে কিন্তু দলটা বেশ ভালো স্ট্রাগল করছিল। ওয়ার্ল্ড কাপে যদি দেখেন ক্রোয়েশিয়ার সাথে ওই ম্যাচ ছাড়ার পরে তারপর আবার তারা কিন্তু ব্যাকফুটে চলে গেছে। বাট তাদের নতুন কোচ জরিফাল জুনিয়র আসার পর আমার কাছে মনে হয় যে সে একটা দল হিসাবে খেলার চেষ্টা করছে, যদিও এখন ওই ছন্দটা পায়নি। বাট আমার কাছে মনে হয় যে ডুইং ওয়েল, মানে তারা ভালো করছে।
স্পেশালি ফ্রন্ট লাইনে রড্রিগো, ভিনিসিয়াস জুনিয়র, ইভেন একেবারে জুনিয়র যে রাফিনা রাইট উইং লেফট উইং দুই সাইডে সামাল দিতে পারছে। সামনে তিনজন ভালো প্লেয়ার রয়েছে, এট দ্য সেম টাইম পিকুয়েতা মাঝখানে রয়েছে, ইভেন এনরিকেও কিন্তু লাস্ট মোমেন্টে নেমে গোল দিচ্ছে একেবারে ইয়াং জুনিয়র। সুতরাং আমার কাছে মনে হয় যে দল হিসেবে দলটাকে একটা এক সুতোয় গাঁথার চেষ্টা করছে, ওইটা যদি কোপ আপ করতে পারে কোপাতে, আমার কাছে মনে হয় যে দলটা ভালো কিছু করার। তবুও আপনি নিজে তো ডিফেন্ডার, ব্রাজিলের যে প্রবলেমটা এখন মানে আমার চোখে পড়তেছে সেটা হচ্ছে ব্রাজিল গোল করছে, গোল করার পরে ডিফেন্ড করতে ঝামেলা হয়ে যাচ্ছে, একটা দুটো গোল খেয়ে যাচ্ছে। এই সমস্যা আসলে কেন হচ্ছে আপনার কাছে কি মনে হয়? না, আপনার যখন একটা টিম গোল কনসিড করে না, এই জায়গায় আপনার শুধু ডিফেন্ডারদের কমিউনিকেশনে না, এটা টোটাল টিম কমিউনিকেশনে প্রবলেম থাকে। হ্যাঁ, কোনো না কোনো জায়গায় আপনার দেখা যায় ফাঁকফোকর থাকে, জায়গা থাকে, ওই স্পেসটা আপনার অপোজিশন টিমটা ক্রিয়েট করে। তো ডেফিনেটলি দেখেন আপনার এমলিবে যেটা বললো, ব্রাজিলের লাস্ট বেশ কিছু ম্যাচ আপনার ওরা উইনিংয়ে ছিল না, ড্র করেছে হেরেছে, ড্র করেছে হেরেছে, জিতেছে। তো এরকম আপনার দেখা যায় যে ধারাবাহিক ছিল না পারফরমেন্স। কিন্তু ব্রাজিল অলওয়েজ এটা আমরা মানি, এবং ব্রাজিল প্লেয়ার তৈরি করে, প্রডিউস করে, ওদের প্লেয়ারের অভাব নেই। আপনি যদি চিন্তা করেন 1v1 ব্রাজিল প্লেয়াররা টপ লিগে খেলে এবং টপ ক্লাবে খেলে। এবং আপনি যদি বলেন যে ইতিহাসের বেস্ট ফুটবল টিম, ন্যাশনাল টিম ধরলে ব্রাজিল, ক্লাব ধরলে রিয়াল মাদ্রিদ, এটা তো আসলে অস্বীকার করার উপায় নেই। তো আপনার ওই জায়গায় দেখেন ব্রাজিলের কতগুলো প্লেয়ার রিয়াল মাদ্রিদে খেলতেছে। তো ডেফিনেটলি দেখেন আপনার গোল কনসিড করাটা আপনার আমার কাছে মনে হয় একটু ব্যাড ব্যাপার, কারণ এখান থেকে যদি আপনি বের হইতে পারেন তাহলে আপনার টিমের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়। আপনি যখন এক গোলে জিতবেন, আপনি যদি গোল কনসিড না করেন তাহলে কিন্তু ম্যাচটা জিতে যাচ্ছেন। তো এই জিনিসগুলো অবশ্যই এত বড় টিম, এত বড় কোচ, এত বড় প্লেয়ার, ওরা অবশ্যই এইগুলো ম্যানেজ করবে, কারণ ওদের ম্যাচ এখনও শুরু হয় না কোপা আমেরিকাতে। তো এই জিনিসগুলো মাথায় রেখে ওরা মাঠে নামবে, কারণ আমরা ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখে আমরা খেলা শিখি এবং ওদেরকেই আমরা ফলো করি। তো ডেফিনেটলি এই ছোটোখাটো ভুল মিস্টেকগুলো ওরা হয়তো বা ম্যাচে আর রিপিট করবে। এমিলি ভাইয়ের কাছে ব্রাজিল টিম নিয়ে আমি আরেকটু আসতে চাচ্ছি, সেটা হচ্ছে ব্রাজিলে যেহেতু নেইমার নাই এবং এই প্রজন্মে ব্রাজিলের আইকন নেইমারকে ধরতে হবে। নেইমার নাই, আপনি যদি পরবর্তীতে কারোর দিকে তাকাতে হয়, ভিনিসিয়াস জুনিয়র যে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ভালো খেলতেছে, বেস্ট প্লেয়ার হচ্ছে, লা লিগাতে অসাধারণ খেলতেছে, ইউরোপিয়ান কম্পিটিশনে যে কোনো টুর্নামেন্টে সে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, বর্তমান সময় ইউরোপের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। কিন্তু ভিনিসিয়াস যখন ব্রাজিলের জার্সি গায়ে খেলে, হলুদ জার্সি গায়ে জড়ানোর পর তার আসলে প্রবলেমটা আসলে কি হচ্ছে? মাত্র 3টা গোল এখন পর্যন্ত ব্রাজিলের হয়ে। না, প্রবলেম আপনার আমি আসলে বলতে পারবো না যে আসলে তার প্রবলেমটা কোথায়, বাট যদি আপনি আমাকে বলতে বলেন, দেখেন ভিনিসিয়াস জুনিয়রের যদি আপনি রিয়াল মাদ্রিদে তার কন্ট্রিবিউশন দেখেন সব থেকে বেশি, হ্যাঁ, এই লাস্ট যে আপনার চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হয়েছে, তো সেখানে কিন্তু তার কন্ট্রিবিউশন সব থেকে বেশি ছিল, এবং সে যেভাবে 1/1 বিট করা, তারপরে আপনার তার সতীর্থকে দিয়ে গোল করানো, নিজে করা, সব কিছু মিলে। ব্রাজিল দলে যেটা হয় যে ব্রাজিল দল আর রিয়াল মাদ্রিদ দল তো এক না, পুরো সিজনটাই কিন্তু সে রিয়াল মাদ্রিদে খেলে। ব্রাজিলে যখন যায় তখন কম্বিনেশনটা আনতে কিন্তু একটু সময় লাগে, এবং যেটা হয় যে এই ব্রাজিলে তো আসলে আগের যে স্কোয়াড ছিল 10 বছর আগে যদি স্কোয়াড বলেন, ওই প্লেয়াররা তো আসলে এখন নাই। আপনি যদি দেখেন সেন্টার ব্যাকে মার্কিনিউসের সাথে আপনি কাকে খেলাবেন আপনি খুঁজে পান না। হ্যাঁ, থিয়াগো সিলভা যখন ছিল তখন অন্যরকম একটা অবস্থা ছিল। তো প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু তাদের মানে ভালো প্লেয়ারের অ্যাবসেন্স আছে। মিডফিল্ডে কিন্তু দেখেন ক্যাসিমিরো নাই, ক্যাসিমিরো নিজেই নাই, হ্যাঁ নিজে নাই। এখানে ব্রুনো গিমারেস আছে, হ্যাঁ গিমেরেস এবং লুকাস পেকো, এটা তারা পিছন থেকে খেলে, ওদের কম্বিনেশনও এখনো ওইভাবে তৈরি হয়। সুতরাং পুরো টিম যখন আসলে ফল করে তখন আসলে ইন্ডিভিজুয়ালি আসলে একজন প্লেয়ার ভালো করা কঠিন। যদি আপনি বলেন এই দলটাতে যদি নেইমার থাকতো, আমার কাছে মনে হয় যে ভিনির জন্য অনেক সুবিধা হতো, কারণ স্পেস পেতাম, কারণ ভিনিসিয়াস জুনিয়রের জন্য কিন্তু টাফ হয়ে যায়, কারণ অপোনেন্টের একটা বড় খেলার প্ল্যান থাকে, কিন্তু তাকে ঘিরে যে প্ল্যানটা করে এবং সেটা বাস্তবায়ন করতে সুবিধা হয়। তো সেখানে হয়তো আমার কাছে মনে হয় যে ভিনিসিয়াসের জাতীয় দলের পারফরমেন্স, বাট আমার কাছে মনে হয় এই কোপাতে ভিনিসিয়াস জুনিয়র হয়তো তাকে আলাদাভাবে চেনানোর একটা সুযোগ রয়েছে, এবং সেটা সে করবে, কারণ রিয়াল মাদ্রিদ সে যেভাবে ফর্মে ছিল সেটা সেবার করে দেখাবে। এট দ্য সেম টাইম রড্রিগো রয়েছে, রাফিনা রয়েছে, ভালো স্কোয়াড। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে কোচ এই দলটাকে আসার পরে একটা ভালো অবস্থান সে তৈরি করে ফেলেছে, এবং কিছু ইয়ং ট্যালেন্ট আছে। আপনি এনরিকের কথা বলেছেন, সুপার ট্যালেন্ট আমার কাছে মনে হয় যখনই নামে সে তখনই গোল করে। তো এই ধরনের প্লেয়ার কিন্তু ব্রাজিল দলে খুব দরকার, যেটা আমার কাছে মনে হয় যে এই 25 তারিখে তাদের ম্যাচ, প্রথম ম্যাচটা হয়তো দেখলে আমরা বুঝতে পারবো যে এই দলটা আসলে এন্ড অফ দ্য টুর্নামেন্ট কী করতে যাচ্ছে। আচ্ছা, তো আমরা ক্রিকেটে চোকার্স বলে সাউথ আফ্রিকাকে, অনেক ভালো ভালো প্লেয়ার কিন্তু কোনো টুর্নামেন্টে যে আসলে কিছু করতে পারে না। ফুটবলে বেলজিয়ামের দিকে যদি আমরা একটু তাকাই, আপনি দেখেন কেভিন ডি ব্রুইনা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার। আপনারা এখন জেরেমি ডোকু যখন ম্যান সিটিতে জয়েন করলো, এরপর থেকে অসাধারণ খেলে যাচ্ছে।
রোমেলু লুকাকু অসাধারণ স্ট্রাইকার, এবং তাদের থিবো কোর্তোয়া ছিল যদিও এই টুর্নামেন্টে নাই। তো এইভাবে বেলজিয়ামে কিন্তু অসাধারণ একটা স্কোয়াড, এবং গত ওয়ার্ল্ড কাপ তো যারা খেলছে বলা হয়েছে বেলজিয়ামের গোল্ডেন জেনারেশন, তারা প্রত্যেক টুর্নামেন্টে এইভাবে ফল করার কারণটা আসলে আপনার কাছে কি মনে হচ্ছে? এবং এই ইউরোতেও তাদের পারফরমেন্স আসলে খুবই হতাশাজনক। আলবেনিয়ার সাথে 1-0 গোলে হেরেছে, তো এটা মানে আসলে আমি বলবো যে সামটাইম এরকম হয়, কারণ বেলজিয়াম টিমটা দেখেন সবসময় যখন আসে তখনই আমরা কিন্তু ভাবি যে ওদের র্যাঙ্কিং দেখেন, ওরা 3 নম্বর র্যাঙ্কিংয়ে, 2 নম্বর র্যাঙ্কিংয়ে, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে, মাঝে মাঝে 1 নম্বরেও থাকে, 1 নম্বরে থাকে। তো এই টিম আপনার কেন এত বড় স্টেজে এসে এরকম পারফর্ম করে আই ডোন্ট নো, বাট কিন্তু আপনি যদি ম্যাচ রিলেটেড যদি কোনো কিছু বলতে চান, ওদের আমার কাছে মনে হয় যে যখন ওরা গোল করতে পারে না তখন টিমটার অনেক ডিস্টেন্স হয়ে যায়, মিডফিল্ড টু ডিফেন্ডার এবং মিডফিল্ডের একটু ডিস্টেন্স থাকে, তো ওই জায়গা থেকে ওরা কাউন্টার অ্যাটাকে গোল খায়, বা সাডেনলি দেখা যায় যে শুট করে ডিফ্লেকশনে গোল খাচ্ছে, তখন ওরা দেখা যাচ্ছে যে গোল করার জন্য সবাই যাচ্ছে, গোল করতে পারতেছে না। তো এই সিচুয়েশনগুলো সব ম্যাচেই ওরা ভুগে। দেখেন আপনি যদি মনোযোগ দিয়ে ওদের খেলা দেখেন, ওরা সবসময় একটা গোল কনসিড করে, তখন গোল করার জন্য ফাইট করে, গোল করতে পারে না, মানে একটা লিড দিলে যে লিডে ধরে রাখা, ওইটা আসলে ওদের মধ্যে। তো এই জিনিসগুলো আমার কাছে মনে হয় একটু বেলজিয়ামকে সবসময় ভোগায়। কিন্তু আপনি যদি যেটা বললেন যে আপনার ওয়ান অফ দ্য ক্রিয়েটিভ মিডফিল্ডার আমরা বলি কেভিন ডি ব্রুইনা, সবচেয়ে ভালো মিডফিল্ডার, সবচেয়ে ভালো পাসিং, সবচেয়ে ভালো ক্রিয়েটিভ মিডফিল্ডার, একদম ইঞ্জিন কি প্লেয়ার, কিন্তু আপনি দেখেন একটা সময় যে ও পাস দেওয়ার মানুষ পাচ্ছে না, কাকে বল দিবে এটা তাকেই খুঁজে পাচ্ছে না। তো আমার কাছে মনে হয় যে এইগুলি ব্যাপার। আবার লুকাকু কিন্তু বেলজিয়ামের হয়ে প্রচুর গোল করে, ও টপ স্কোরার বেলজিয়ামের, আপনি দেখেন ও টপ স্কোরার, কোয়ালিফায়ার রাউন্ডে টপ স্কোরার, বাট মেইন জায়গায় এসে গোল করতে পারে কিছু হচ্ছে। হ্যাঁ, তো এইগুলি জিনিস আমার কাছে মনে হয় বেলজিয়ামকে সবসময় ভোগায়। এখন দেখেন ওরা ম্যাচ হেরে গেছে, লাস্ট 2টা ম্যাচ আছে, এই 2টা ম্যাচ জিততে হবে যদি নেক্সট রাউন্ডে যেতে চায়। এখন ওদের জন্য আপনার ডু অর ডাই ম্যাচ 2টাই। তো আমার কাছে মনে হয় যে বেলজিয়াম থাকা উচিত। বেলজিয়াম থাকলে দেখা যায় যে আপনার মানে একটা স্ট্রং অপোনেন্ট, আরেকটা স্ট্রং অপোনেন্টের সাথে খেলা হবে, ওই সময় কিন্তু আরও বেশি ইউরো কাপটা আপনার আরও জমবে। তো ডেফিনেটলি বেলজিয়ামের থাকা উচিত। আচ্ছা, ইউরো কাপ জমার কথা বলা হচ্ছিল, নেদারল্যান্ডস ফ্রান্স, এই ম্যাচটা ভাই কেমন হতে যাচ্ছে? না, ডেফিনেটলি ভালো। দুইটা দলই কিন্তু প্রথম ম্যাচ জিতেছে এই গ্রুপ থেকে, তো সুতরাং তারা কিন্তু আজকে দুইটা দলই কিন্তু চাইবে কেউ পয়েন্ট লস করার জন্য চাইবে না, এবং কিলিয়ান এমবাপ্পের না খেলার একটা সম্ভাবনা রয়েছে ম্যাচে। হ্যাঁ, যদিও খেলে সে আসলে কতটা দিতে পারবে, কারণ লাস্ট ম্যাচে তার আরো একটা প্রবলেম আছে, সেখানে হচ্ছে এমবাপ্পে যে মাস্কটা তৈরি করছে, উয়েফা জানাইছে যে হচ্ছে এই ধরনের কোনো এক কালারের মাস্ক নিয়ে খেলতে হবে, কোনো পতাকা বা মাল্টি কালারের মাস্ক নিয়ে খেলা যাবে না। না, এইটা যখন স্কোয়াড দিবে তখন হয়তো আমরা দেখতে পাবো যে ও স্টার্টিং 11 আছে কিনা, বাট এমবাপ্পে হিজ ভেরি ইম্প্যাক্ট প্লেয়ার অন ফ্রান্সের জন্য সে দুর্দান্ত, কারণ এটা 22 ওয়ার্ল্ড কাপ 18 ওয়ার্ল্ড কাপে সে প্রুভ করেছে যে সে ফ্রান্সের জন্য কতটা ভয়ানক। এবং আপনি যদি দেখেন ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচে একটা প্লেয়ার হ্যাট্রিক করা মানে আনবিলিভেবল, আউটস্ট্যান্ডিং, এবং তার ইনক্লুশনটা খুবই দরকার ফ্রান্সের জন্য। এবং তপু শুরুতে যেটা বলেছে যে অ্যাঙ্গোলা কন্তে, আমার কাছে মনে হয় যে দুর্দান্ত ডিসিশন ফর আপনার দিদিয়ার দেশম তাকে আবার স্কোয়াডে ব্যাক করানো, কারণ আঙ্গোলা কন্তে বক্স টু বক্স প্লেয়ার, অ্যাট দ্য সেম টাইম 90 মিনিটস রানিং করার পর আবারও মনে হয় যে আবারও সে 90 মিনিট খেলতে পারবে। সে এত মানে ইঞ্জিন বলা যায় তাকে। সুতরাং ফ্রান্স এট দ্য সেম টাইম, আপনি ফ্রান্সকে এগিয়ে রাখছেন তাই তো? আমি এগিয়ে রাখছি না, আমি ম্যাচটাকে 50-50 নিচ্ছি, কারণ নেদারল্যান্ডস গুড সাইড, নেদারল্যান্ডস সাম গুড প্লেয়ার দে হ্যাভ। থ্যাংক ইউ এমিলি ভাই, থ্যাংক ইউ তপু বর্মন দাদা, সবাইকে ধন্যবাদ। দর্শক, ফরচুন শু খেলার আড্ডা এই ছিল আজকের মতো। ডিবিসির সঙ্গে থাকুন।